এই যে এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই হচ্ছে প্রাইমারি স্কুলের, মানে আমাদের বন্ধুত্ব বা বলা চলে আমরা যে ছোট থেকে রয়েছি প্রায় 20 বছর হয়ে গেল। 20 বছর, 20 বছরের বেশি, 21-22 বছর হয়ে গেছে, কারণ সবাই 25-26-এ পড়ে গেছি। গুড মর্নিং। এত সকাল সকাল হয়তো আমি নিজের বিয়েতে উঠবো না। সকাল 6:30টার মধ্যেই আমি উঠে পড়েছি এবং 7:30টার মধ্যে যেভাবেই হোক ওর বাড়িতে পৌঁছতে হবে, নয়তো মেয়েটা একা একা টেনশনে পড়ে যাবে। পৌঁছে গেছি আমি 8টার মধ্যেই এবং এখানে এসে দেখলাম যে অঙ্কিতাদি চলে এসেছে ওকে সাজাতে। আমার টার্গেট ছিল প্রতিদিন যেরকম সময় অঙ্কিতাদি আসছে আমি ঠিক সেই সময় ওর বাড়িতে ঢুকে যাব। আর একজন এখানে রেডি হচ্ছে। এসে আমি দুদণ্ড বসেছি, একটু ভিডিও করছিলাম এবং হঠাৎ করেই চিল্লামিল্লি আমার খোঁজ পড়েছে। গিয়ে দেখি কি ব্যাপার, না মাছের তত্ত্ব সাজাতে হবে, সেইটার জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করে এটাকে প্যাক করা হবে সেটা কেউ বুঝতে পারছে না। আমি এরকম প্রথম, মানে জ্যান্ত মাছ বাঁধা এরকম প্রথম দেখছি। সৌম্যদীপ তার কোন জিনিসটা ও ঠিক কোথায় রাখছে সেইটা জানার মহড়া আমি বেশ কিছুদিন ধরেই দিচ্ছি। তাই তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে চলে এলাম এবং আধ ঘন্টার মধ্যেই সবার সাহায্যে আমাদের মাছ সাজানো হয়ে গেল। এটাও মেকআপ এই বৃদ্ধি নিয়ে গতকাল রাত্রে এক ঝামেলা। প্রথমে ঠিক করা হয় যে কাকু নাকি 12টার সময় বৃদ্ধি করবে এবং তার আগে ছেলের বাড়িতে যাবে আশীর্বাদ করতে। আমি তো শুনে মানে আকাশ থেকে পড়ার মতন অবস্থা, কারণ আমি জানি যদি 12টার সময় বৃদ্ধি শুরু হয় 1:30টার আগে সেটা শেষ হবে না এবং এরপর গায়ে হলুদ হতে আরও দেরি হয়ে যাবে, তারপর সাজতে দেরি হবে এবং তারপরে ওর বিয়েতে যেতেও দেরি হবে। তাই অনেক আলাপ আলোচনা করে অবশেষে রাত 10টার সময় ঠিক করা হয় যে সকাল 9টাতেই বৃদ্ধিতে বসা হবে। প্রথমে বৃদ্ধি হবে এবং তারপরে কাকুরা যাবে ছেলেকে আশীর্বাদ করতে। বাড়ির বড়রা যে আমার এই সিদ্ধান্তটাকে ভেবে দেখেছে এবং মেনে নিয়েছে, সত্যিই আমার খুব ভালো লেগেছে, কারণ এতে ওদের হয়তো কিছুই যায় আসতো না, কিন্তু আমি বা আমার এই যে বান্ধবী এত সুন্দর সেজেগুজে বসে রয়েছে, বিয়ের সময় সাজটা হয়তো একটু হলেও খামতি থেকে যেত বা কিছু ছবি তোলা হতো না বা কিছু মুহূর্ত মিস হয়ে যেত। যাই হোক, সকাল থেকে আমি সত্যি ভীষণ চাপে, কারণ মাথায় শুধু একটাই জিনিস ঘুরছে যে করেই হোক সব কিছু সময় মতো শেষ করতে হবে। যদি শেষ না করা যায় তাহলেই ব্যাস সব গন্ডগোল হয়ে যাবে। সুস্মিতার বিয়ের সময় দেখেছি কিভাবে অস্মিতা সব দায়িত্ব নিয়ে সব কিছু সময় মতন শেষ করিয়েছে। আমার মাথায় শুধু এটাই ঘুরছিল যে এখন এই মুহূর্তে সেই দায়িত্বটাই আমার, এবং যা শিখেছি আমি ওদের বিয়ে থেকে বা আমার দিদিদের বিয়ে থেকে সেগুলোই আমাকে একদম খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। অঙ্কিতাদি অর্থাৎ যে সাজাতে এসেছিল তাকে বলেই রেখেছিলাম যে তুমি একদম 7টার মধ্যে চলে আসবে, 2 ঘন্টা লাগবে সাজাতে, ও যেন 9টার মধ্যে বৃদ্ধিতে বসে পড়তে পারে। খুব বেশি দেরি হয়নি, 9:30টার মধ্যেও বসে পড়েছে এবং তার আগেই কাজ শুরু হয়ে গেছিল। আশা করছি 10:30টার মধ্যে ওর বৃদ্ধির কাজ শেষ হয়ে যাবে, এরপরে আমরা ছবি তুলতে পারবো, যেরকম সবাই তুলি বৃদ্ধির সাজ পোশাকে ছবি, এবং তারপরেও গায়ে হলুদের জন্য অনায়াসে তৈরি হতে পারবে। যা বুঝলাম বিয়ে বাড়িতে ঠিক সময়ে সব কিছু শেষ করাই হলো সব থেকে বড় দায়িত্ব। রেডি হয়ে গেছি হালদির জন্য। সকাল থেকে এত কিছু করতে হচ্ছে যে ভিডিও খুব বেশি করতে পারছি না। এখন বেরিয়েছি একটু জায়গা খুঁজতে যে ব্রাইডের সুন্দর ফটোশ্যুটের জন্য কোথায় একটু গাছপালাওয়ালা জায়গা পাবো, সেটাই আমি এখন দেখছি। আর ওদিকে সমুদ্রটার শ্যুট হচ্ছে। আমার মেরুন আর ব্ল্যাক, শাম্ভবীর পিঙ্ক, নীল নীল আর সঞ্চারী সি গ্রিন। ওর একটু পেস্টেল শেড। সুবিধা আমি সেই মোড়টা রাখি। আরো আসছি না, দারুণ আছে।
হাওয়া দিচ্ছে, আমারই ভয় লাগছে। আরে গভীর হাত নাড়াস না। সামনে পড়বে মেয়েটা, পেছনে তো পড়ার চান্স নেই, ড্রেনে পড়বে পড়লে। না না মুকুটটা ঠিক আছে। মুকুটটা যদি জলে পড়ে যায় সত্যিই খুব ভয় লাগছিল, কিন্তু তারপর যখন ফুটেজটা দেখলাম কি সুন্দর। ব্রাইড খুব টেনশনে রয়েছে। না এখন আর নেই। না ওই গাছ কৌটোটা যদি পড়ে যায়। মা বলেছে বাম হাত থেকে যেন ডান হাত না হয়, মা যদি এটা দেখে। এইসব দেখাতে নেই, এগুলো যখন লাস্টে ভিডিও আসবে তখন মা তো আলাদা ভিডিও দেখেছে। আরে বলবে যে আমি হাত চেঞ্জ করিনি, হাত দিয়ে দিয়েছি। আমার হাত চেঞ্জ হয়নি। একদম। ব্রাইডসমেডরা একটু শ্যুট করছিলাম এখানে, আর এরপর আমাদের বলা হয় ক্যান্ডিড পোজ দিতে। আমার তো ওকে মনে হচ্ছিল যে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে, তোকে আমি জলে বিসর্জন দিয়ে দিই। মার খেলাটা মার। এবার হাসি পেয়েছে। আরেকটা জিনিস হয়ে গেছে না, হাসি চলে এসছে। ছবি ভিডিও করে আমরা সবাই যখন বাড়িতে ঢুকেছি এবং জল ভরতে যাব, তখনই ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এলো। আমি কাকিমাকে আর আটকালাম না, কারণ 11:30 বেজে গেছে। এখনও যদি জল ভরা না হয় তাহলে পরে গায়ে হলুদের জন্য দেরি হয়ে যাবে। তাই কাকিমাকে আমি পাঠিয়ে দিলাম জল ভরতে, এবং আমি বাড়িতে থেকে গেলাম ছেলের বাড়ির লোকেদের তত্ত্বাবধানের জন্য। সাথে আরও এক বন্ধুও ছিল, ও সাহায্য করে দিল। দুজনে মিলে উতরে দিয়েছি কোনোভাবে। নিজের বাড়ির বিয়েতেও আতিথেয়তা করার জন্য আমাকে চিন্তা করতে হয় না, কিন্তু বাড়ির বড়দের আমি বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে মিষ্টি জল দিয়ে আপ্যায়ন করেছি। আমার জীবনে এই অভিজ্ঞতা প্রথম। ছেলের বাড়ি থেকে কোনো অভিযোগ আসেনি, তার মানে নিশ্চয়ই আমি সফলই হয়েছি। জল ভরতে না যাওয়ার জন্য যে অল্প আফসোসটুকু ছিল, বাড়ির সামনে এসে ভালো করে নেচে সেই আফসোস মিটিয়ে নিয়েছি। সবই মোটামুটি সময়ের মধ্যেই চলছিল। আমরা 1টার মধ্যে সব কিছু গুছিয়েই এনেছিলাম, এবং আমার প্ল্যান ছিল পুরো বিয়েতে আমরা আমাদের ফ্রেন্ডশিপ স্টোরি বলবো, এবং কাকিমার সাথে ওর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হবে। আমাদের প্রাইমারি স্কুলের এক আন্টি এলেন সকালবেলা দেখা করতে, কারণ ওনার বিকালে আরও একটা বিয়েবাড়ি আছে। আমরা সবাই মিলে তাই একসাথে ফ্রেমবন্দি হওয়ার লোভ সামলাতে পারিনি। কাকিমা আর সৌম্যদীপ্তার যখন এই ইমোশনাল গল্প বলা চলছে, আমি তখন ওই দরজার বাইরে পাহারা দিচ্ছি যাতে কেউ ভেতরে ঢুকে না আসে। তাহলে এই সুন্দর মুহূর্তটা তো নষ্ট হবেই, এবং অন্যান্য আওয়াজও চলে আসবে, যেটা আমরা চাইছিলাম না। সব মা বাবার কাছে এই মুহূর্তটা খুবই কষ্টের, কিন্তু তারপরেও আমি চাইছিলাম এই মুহূর্তটা ফ্রেমবন্দি হোক, কারণ এত বছর ধরে ওরা দুজন যে একে অপরের সাথে থেকেছে, এতটা সময় কাটিয়েছে, সেগুলোর কিছু কিছু স্মৃতি তো মনে থেকেই যায়। সেটুকুই ফ্রেমবন্দি হোক, কারণ এরপর আবার কবে সময় পাওয়া যাবে স্মৃতিচারণের ঠিক নেই। শুনুন আপনারাও, আপনাদেরও হয়তো ভালো লাগবে, কিছু আবেগঘন মুহূর্ত মনে পড়বে আপনাদের বাবা মার সাথে। এটা খুব কঠিন ব্যাপার। তো ও ছোটোবেলা থেকেই একটু মায়ের ভক্ত, যেটা হ্যাঁ মায়ের কাছাকাছি খুব থাকে, আর আমিও ওকে নিয়ে খুব কাছাকাছি থেকেছি। এই কারণে ওর বাবা যেহেতু স্কুল টিচার, সকাল বিকাল পড়ানো থাকতো, টিউশন করতো, তার জন্য ও আমার সাথে বেশি সময়টা কাটিয়েছে। ছোটো থেকে পড়াশোনা করানো থেকে শুরু করে বাবা দেখেছে সায়েন্স গ্রুপটা, কিন্তু মেনলি আমি আর্টস গ্রুপ বা এমনি গাইড করা, টিউশনে নিয়ে যাওয়া, হ্যাঁ এগুলো আমার সঙ্গেই থাকতো, আমার সাথে সাথেই যেত। আমি দেওয়া নেওয়াও করতাম স্কুলে। হ্যাঁ, তো ছোটোবেলায় যখন ফার্স্ট স্কুলে দিলাম, ও খুব ঠান্ডা ছিল, কথা কমও বলতো, খুব শান্ত ছিল। তো তখন ভাবতাম যে স্কুলে গিয়ে বোধহয় খুব কাঁদবে, কিন্তু আন্টিদের কাছে পরে শুনলাম যে না, ও কাঁদেনি, উল্টে অন্য বাচ্চারা যারা কাঁদছিল তাদেরকে ওরা সান্ত্বনা দিয়েছে। ঠিক আছে, এবার স্কুলে গিয়ে অনেক বন্ধু পেলো যারা ওদের খুব কাছের হলো, যেমন সুকন্যা, সিতারা, শাম্ভবী, রঞ্জিতা, এরা হচ্ছে স্কুলের বন্ধু। এদের সাথে বেশ
জিনিসটা ও এনজয় করতে থাকলো। বাড়ির থেকে ওর তখন স্কুলের যাওয়াটা বেশি মনে হলো, স্কুলের কামাই দেওয়া থেকে শুরু, ওর কামাই দিতে চাইতো না, স্কুলে যাওয়াটা যেন মানে ঝড় জল বৃষ্টি সব কিছু পেরিয়েই ওর স্কুলে যাবেই। তো এইগুলো ছিল ছোটোবেলা থেকে। পড়াশোনাটাও মন দিয়ে করতো, স্কুলে বরাবরই মানে কেজি স্কুলে ফার্স্ট হতো, পরে ও নিবেদিতায় ভর্তি হলো, সেখানে ও অবশ্য ফার্স্ট হতো না কিন্তু ভালো মোটামুটি রেজাল্ট করতো। তো এইভাবে স্কুলের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিক বেতিন স্কুলে পড়তো, তারপর থেকে বিটেকে চান্স পেলো বেলেঘাটা আরসিসিতে, তারপরে ও জব পেলো। তো জব পাওয়ার পরে আমরা এত তাড়াতাড়ি বিয়ের চিন্তাভাবনা করিনি, কিন্তু হয়ে গেল। মেয়ের যে বয়স কখন না আস্তে আস্তে 25+ হয়ে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ, তো ভাবলাম যে না, আস্তে আস্তে আমাকেও এগোতে হবে, ওর একটা জীবনসঙ্গী চাই। ও নিজে খানিকটা পছন্দও করেছে। তো সেই ভেবে আস্তে আস্তে আমরা নামলাম, সবাইকে নিয়ে এনজয় করতে চাইলাম যে সবাই আসুক, আনন্দ করুক। তো আজকে আমি এত হ্যাপি যে যাদেরকে আমি সবাইকে ইনভাইট করেছি সবাই এসছে, খুব আনন্দ করছে, খুব ভালো লাগছে। কিন্তু তার মধ্যেও আমার মধ্যে একটা কাজ করছে যে নিজের একমাত্র মেয়ে, তবুও এখন যদিও সময় পাল্টেছে তবুও ভাবি যে মনে হয় যেন একটু দূর হয়ে যাচ্ছে। তবু সেটাকে ওকে ওটা বুঝতে দিই না যে না, ও আনন্দে থাকুক, খুশি থাকুক, ও সময়ের সাথে সাথে একটু বড় হোক, একটু ম্যাচুরিটি বাড়ুক। কারণ সময় তো আর থেমে থাকবে না, আর ও মায়ের ডিসিশান তো সবসময় নিয়ে চলবে না, ওকে ওর জীবনের কিছু ডিসিশান ওকে নিতে হবে। ও এখন জব করছে, পরবর্তীকালে ও একদিন মা হবে। তো ওকে সবসময় ও এই জায়গাগুলোকে রিকভার করতে হবে। তো ভালো লাগছে, আনন্দ লাগছে, সবাইকে নিয়ে বেশ আছি। ও একটু সাজগোজ ছোটো থেকেই খুব পছন্দ করতো না, কিন্তু কলেজে গিয়ে বন্ধুদের দেখে একটু সাজগোজের প্রতি ওর একটু বেড়ে গেল। তো এখন ও সাজগোজ করতে ভালোবাসে, ও যেটা চাইছে, যেরম করে সাজতে চায়, যেরম করে থাকতে চায়, আমি চাই ও সেভাবেই খুশি থাকুক, সেভাবে ওকে বাধা দিই না। কিন্তু হয় না, রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় অনেক সমস্যা তৈরি হয়, সেগুলো বলি একটু বুঝে চলো, দেখে চলো। কিন্তু কোনো দিন আমি ওকে বলি নিজের সম্মানটা বাঁচিয়ে তুমি আনন্দ করো, কোনো কিছু অসুবিধা নেই। কারণ বাধা দিয়ে তো কোনো লাভ নেই, কারণ ও যেটা, ওর মনের ইচ্ছা যেটা, ও সেভাবেই চলুক। ওর মনের যেটা ইচ্ছা আমি সেটাই আমি চেষ্টা করেছি, ছোটো করে হলেও সেভাবেই রাখার চেষ্টা করেছি যে ও আনন্দ করুক জীবনে, মানে জীবনটাকে এনজয় করুক, এইভাবে করেছি। ও পরবর্তী জীবনে ভালো থাকুক, সুখে থাকুক, এটাই আমার কামনা, আর কিছু না। ওর সাজগোজ দেখে আমারও খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে, কিন্তু জানি না কালকের কি অবস্থা হবে। এখনও পর্যন্ত আমি এতটা ভেবে ওঠার সময় পাইনি যে ও কালকে অন্য একটা সংসারে যাবে, অন্য একটা পরিবেশে যাবে, এখনও সেটা ভাবার সময় পাইনি, যে এতটা আমি কাজের মধ্যে ব্যস্ত আছি। এই বলার ওর থেকে ও ভালো থাকুক, আনন্দে থাকুক, নিজের সংসারটাকে বুঝে চলুক, সবাইকে নিয়ে চলুক, সেটাই চাই। এরপর এলাম আমরা বন্ধুরা। এতটা কান্নাকাটির পরে একটু তো হালকা হওয়া উচিত আমেজটা, বিয়ে বলে কথা। শুনে নিন আমাদের গল্প। এই যে এখানে আমরা যারা বসে আছি, আমরা সবাই হচ্ছে প্রাইমারি স্কুলের, মানে আমাদের বন্ধুত্ব বা বলা চলে আমরা যে ছোট থেকে রয়েছি, প্রায় 20 বছর হয়ে গেল, 20 বছরের বেশি, 21-22 বছর হয়ে গেছে, কারণ সবাই 25-26-এ পড়ে গেছি। আর ও হচ্ছে ওর হাই স্কুলের ফ্রেন্ড। আর একটু ভর্তি হয়েছি, হ্যাঁ, তোরা 3 জন, আমি, ও আর ও, আমরা সবাই একসাথে ভর্তি হয়েছি। কিন্তু ছোটবেলা থেকেই আমরা কিন্ডারগার্টেন থেকে একই স্কুল, হ্যাঁ, মাঝখানে আমাদের মধ্যে মানে কথাবার্তা একদমই বন্ধ হয়ে গেছিল যখন আমরা হাই স্কুলে গেছিলাম। একদিন ফোন করলাম, আমি বলছি কি করতে ফোন করেছিল, ও মাধ্যমিকের রেজাল্ট জানতে ফোন করেছিল, মানে কোনো সম্পর্ক নেই, ক্লাস 5 to 10 কোনো সম্পর্ক নেই।
মুখস্থ রেখে তারপরে তুই 5 বছর ফোন করিসনি। লাইন নাম্বার মুখস্থ। হ্যাঁ তখন তো ফোন ছিল না। হ্যাঁ, যাই হোক, তাও 5 বছর কোনো ফোন করেনি, ঠিক আছে। তারপরে যখন ক্লাস 10-এ মাধ্যমিক দিলাম, ওর রেজাল্ট জানতে ফোন করেছে, কিনা তোর রেজাল্ট কেমন হয়েছে। তো যাই হোক, তারপর থেকে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। আমার সাথে সৌম্যদীপ্তার বরাবরই কথা হতো, যেহেতু তোরা আমরা এক একসাথে টিউশন কোচিং করতাম, হ্যাঁ কোচিং সেই কারণে দেখা হতো, কথা হতো। হ্যাঁ, এবার আমাদের সবার সাথে মানে সম্পর্কের শুরুটা হয়তো এক এক রকম, তো মানে গল্পগুলো একটু আলাদা আলাদা হবে। প্রথমে আমি আমারটা বলিনি, তারপর পরপর যাবে ওরা। আমার সাথে মানে ও হচ্ছে আমার স্কুল লাইফের, আমার জীবনের প্রথম বন্ধু, প্রথম বেস্ট ফ্রেন্ড। মানে বন্ধুত্ব কী বা কাকে বলে সেটা যদি আমি শিখেছি কোথাও থেকে, তো সেটা সৌম্যদীপ্তার থেকে। মানে এমনও হয়েছে পজিটিভনেস, অন্য কারোর সাথে কথা বলছে, আমাকে থাপ্পড় মেরে দিয়ে বেরিয়ে গেছে, টিফিন খেতে গিয়ে থাপ্পড় মেরে দিয়ে বেরিয়ে গেছে। তো এসব হয়েছে ক্লাস 3 অবধি, এবং তারপরে এখনও আমরা একসাথে রয়েছি, এবং বন্ধুত্ব গিয়ে মনে হয়েছে কোথাও একটু কমেনি, একই রকমই রয়েছি আমরা, এবং এখনও সব কিছু শেয়ার করি একে অপরের সাথে। তো এইভাবেই চলছে, এবং আশা করি আরও এটা 20 বছর 40 বছর আরও বাড়তে থাকুক, যতদিন আমরা বেঁচে থাকবো। আমার ব্যাপারটা হলো যে আমারও প্রথম দিককার বন্ধুদের মধ্যে সৌম্যদীপ্তা আর সুকন্যা, এবার ওরা পড়াশোনায় বরাবরই ভালো, আমিও খারাপ ছিলাম না। যাই হোক, ওদের হাতের লেখা ভীষণ সুন্দর ছিল, সৌম্যদীপ্তার লেভেলের সুন্দর, মানে মুক্ত ঝড়ে যেরকম বলে সেরকম আর কি। তো আমার মা দেখলেই ওকে বলতো যে ওর দেখে দেখে লেখা প্র্যাকটিস করবি তুই, ওর দেখে দেখে লেখা প্র্যাকটিস করবি। সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু। তারপর আমরা তো সবাই নাচ গানের সঙ্গে রয়েছি, সেটা আমাদের একটা বিশাল ভালো সময় কেটেছে, যে আমরা প্রাইমারি স্কুলে আর কি আমাদের 1 মাস ধরে অনুষ্ঠান হতো, আমরা সেখানে মানে বিভিন্ন রকম রিহার্সালস চলতো, নাটক, নাচ, গান সব মিলিয়ে দারুণ ভালো সময় কাটিয়েছি। মানে একে অপরের বাড়িতে থাকা, তারপরে একসাথে খাওয়া দাওয়া করা, মায়েরা বন্ধুত্ব, মানে একটা দারুণ সময় আমাদের গেছে। তো এখনও চলছে আর কি, সেরকম ভাবেই আমরা চেষ্টা করছি যতদিন যোগাযোগ রাখা যায়, থাকবেও আমাদের আশা করি। এবার আমাদের সীতারা বলবে। প্রথমে হচ্ছে আমি ওর সঙ্গে আমার বন্ধুত্ব প্রিপারেটরি থেকে। লোয়ারে আমরা একই স্কুল থাকলেও সেকশন আলাদা ছিল, কিন্তু তারপরে আমি স্কুলটা যেহেতু পাল্টেছিলাম, মাঝে একটা অন্য স্কুলে গেছিলাম, তারপরে যখন এলাম তখন আমাকে সেই সেকশনটায় দেওয়া হলো না, ওদের সেকশনে দেওয়া হলো। এবার যথারীতি হচ্ছে সৌম্যদীপ্তা ক্লাসের ফার্স্ট গার্ল, তো আমি ভাবলাম ফার্স্ট গার্ল বিশাল ঘ্যাম হবে এই। তা যাই হোক, যখন ওর সাথে মিশলাম তখন ওর মধ্যে মানে ভীষণ ও হচ্ছে সোজা সরল, এবং মানে ও যে ফার্স্ট গার্ল তার একটা আলাদা ঘ্যাম এরকম কিচ্ছু না। এরকম করতে করতে বন্ধুত্বটা অনেকটা গাঢ় হয়ে গেছে। তেমনি কাকিমার সাথেও আমার মার ভীষণ ভালো বন্ধুত্ব ছিল, একসঙ্গে জন্মদিনে যাওয়া, খাওয়া দাওয়া করা, মানে থাকা, স্নান করা, সমস্ত কিছু করে করে একসময় মানে মাঝে আবার আমাদের বন্ধুত্বটা কিছুদিন অফ ছিল। হ্যাঁ, মানে যেহেতু আমরা হাই স্কুলে আলাদা হয়ে গেছিলাম 2-3 বছর, তারপরে আবার মিলমিশ, সেটা এখনও চলছে, বিয়ের সময় অবধি এখনো পর্যন্ত চলছে, আশা করি সারা জীবন এরকম চলবে। আমি এখানে একটা কথা বলতে চাই, যে বললো ফার্স্ট গার্ল, এরকম ও ফার্স্ট হতো, আমি সেকেন্ড হতাম, তো এরকমও হয়েছে, আমাকে এসে বলছে তুই কেন, একবার আমি থার্ড হয়েছিলাম, তো ও এসে আমাকে রীতিমতো ঝেড়েছে, তুই কেন থার্ড হয়েছিস, তুই কেন সেকেন্ড হচ্ছিস, মানে ও ফার্স্ট হবে আর আমাকে সেকেন্ডই হতে হবে, আমি সেকেন্ড হতে অন্য কিছু হবো না। আর ও যদি একটু দূরে বসে, আমাদের একজন আন্টি ছিলেন, ও কথা বলতে আমাদের দূরে সরিয়ে দিত, কিন্তু সেখানেও আমাদের চোখের জল, আমাদেরও একবার হয়েছিল, চোখাচোখি হতো যে বাবা দূরে সরিয়ে দিল, তাহলে কথাও বলতে পারবো না, মানে কিছু দরকার লাগলে হেল্পও পাবো না। তো কাণ্ড যে করেছি, পিছনে বসে মনে ছিল, পিছনে বসেছিলাম, আন্টি সরিয়ে দিয়েছে, এত কথা কিসের এবার পরীক্ষার সময়। সৌম্যদীপ্তার সাথে আমার বন্ধুত্বটা পুরোপুরি আলাদা। আমরা কিন্ডারগার্টেন থেকে একই স্কুলে হয়তো পড়েছি, কিন্তু ওর সেকশন আলাদা, আমার সেকশন আলাদা, মানে হয়তো দিনে মুখ দেখাতে কেউ হতো না, এরকম একটা ব্যাপার ছিল, কাইন্ড অফ রাইভালরি ছিল। রিজনটা কি? হ্যাঁ, রিজনটা কি? পড়াশোনা। ও এ সেকশনে, আমি এই সেকশনে, ও আচ্ছা, এই সেকশনে সবসময় একটা রাইভালরি ছিল। তো কিন্তু যতই রাইভালরি থাক, ওই 1 মাস ডিসেম্বর মাসটা হচ্ছে গিয়ে সবাই মিলে একসাথে প্রোগ্রাম, ওটা হচ্ছে গিয়ে সব থেকে মেমোরেবল জিনিস। হ্যাঁ, আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে বাংলা যত নাটক হতো সেটার জন্য সৌম্যদীপ্তা, শাম্ভবী, সুকন্যা, আর ইংলিশ গ্রামার জন্য আমি। এটা আমাদের বাধা ধরা হয়ে গেছিল, সত্যি তাই। মানে আদর্শ, মানে কিন্ডারগার্টেনের যতটা না মেমোরিজ, তার থেকে বেশি মেমোরিজ হচ্ছে আমাদের হাই স্কুলে, যখন আমরা নিবেদিতায় 5C-তে ভর্তি হলাম, একসাথে বাসে করে যেতাম। হ্যাঁ, মানে কোইন্সিডেন্টলি আমরা একসাথে এক জায়গায় ভর্তি হলাম, একসাথে বসা, একই বাসে করে যাওয়া, সব থেকে মানে মেমোরেবল হচ্ছে আমাদের বাস।
সেই বাসের মান্নাদার বাসে লাস্ট সিট হোক, দুটো সিটের মধ্যে 3 জন মিলে আমরা বসতাম। মানে ওটা একটা অদ্ভুত সিচুয়েশন, মানে দুনিয়ার যত গল্প আছে আমাদের ওই গল্প, সিরিয়ালের গল্প। ওরে বাবা, ওটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ছিল আমাদের সিরিয়ালের গল্পটা। তারপরে তো আরো আমাদের কিছু বন্ধুত্ব যুক্ত হলো, সেখানে আমাদের অনেক ঝগড়া ঝামেলা হয়েছে প্রচুর। মানে আমি এমন কোনো ঝগড়া দেখিনি যে আমাদের মধ্যে হয়নি, মানে লিটারালি কান্নাকাটি বাসের মধ্যে অঝরে সবাই কাঁদছে, কিন্তু সেই আবার একই কোচিনে গিয়ে সেই পাশাপাশি সবাই মিলে বসে একই জায়গা থেকে খাওয়া, সব কিছু একসাথে। মানে ক্লাস 5 to 12 আমরা মানে একসাথে পুরোপুরি একসাথে কাটিয়েছি। একদম কোচিনও প্রায় অলমোস্ট মোরালেস সেমই ছিল। হ্যাঁ, 10টার মধ্যে হয়তো 8খানা আমরা একসাথে এক জায়গায় পড়তাম। হ্যাঁ, মানে আমাদের নিবেদিতায় আমাদের একটা মোটামুটি 7 জনের গ্রুপ ছিল। সেই 7 জনের গ্রুপের মধ্যে থেকে আমি এটা হলপ করে বলতে পারি, আফটার 12 আফটার কলেজ একমাত্র সৌম্যদীপ্তার সাথেই আমার যোগাযোগ ছিল এতজন বন্ধুর মধ্যে। মানে যার সাথে আমার রাইভালরি দিয়ে শুরু বন্ধুত্বটা, তার সাথে আমি কত ভালো মেয়ে। সিরিয়াসলি মানে আর কারোর সাথে যোগাযোগ নেই, শুধুমাত্র একটা বন্ধুর সাথে যোগাযোগ। প্রত্যেকটা জন্মদিনে আজ পর্যন্ত এত বন্ধুত্ব হয়েছে, প্রত্যেকটা জন্মদিনে সৌম্যদীপ্তা একমাত্র যে আমাকে পেন গিফট করেছে। সিরিয়াস কথা বলছি, ক্লাস 5 থেকে এই জিনিসটা হয়ে আসছে। তো খুব ভালো থাকিস, ভুলে যাস না, বলবো তো না, ফাজলামোটা কন্টিনিউ করতে থাকিস, আর আমরা আরো মজা করবো। এবার হ্যাঁ, আমার সাথে তো ওর বন্ধুত্ব নিবেদিতায় আমাদের হাই স্কুলে। তো ওর সাথে ফার্স্ট আমার আলাপ হয়েছিল ক্লাস 8-এ মৌলিদির সেকশনে। তো মৌলিদি আমাদের ক্লাস টিচার ছিলেন, তো ওনাকে নিয়ে ভীষণ মানে উনি একজন ফান ফিগার ছিলেন, এরকম একটা ব্যাপার। তো উনি আসতেন, আমরা খিল্লি করতাম, মানে সৌম্যদীপ্তাকে ঝাড়লেও সৌম্যদীপ্তা হাসতো, সৌম্যদীপ্তাকে হাসালেও সৌম্যদীপ্তা হাসতো, সৌম্যদীপ্তা সবসময় হাসতো। তারপর 9-এও সেম ছিল, সেম ক্লাস। আমরা সৌম্যদীপ্তা, আমি সৌম্যদীপ্তার পিছনের বেঞ্চে বসতাম, ওর ব্লাউজে পেন দিয়ে লিখে দিতাম, ও সেই নিয়ে বিশাল ঝামেলা করেছিল, আমাদের কেস খাইয়ে দিয়েছিল, এইসব হতো। তারপর ক্লাস 10-এ তো এলো মানে এপিক একটা ক্লাস। আমরা সব একসাথে বসতাম, ও ম্যাগি নিয়ে আসতো, আমরাও টিফিন চুরি করে খেয়ে নিতাম, ও বিশাল রেগে যেত, গিয়ে আমাদের নামে কমপ্লেন করে দিত। হ্যাঁ, ডিম ভাজা আর ম্যাগি নিয়ে আসতো, আর আমরা খেয়ে নিতাম, ও আমাদের নামে গিয়ে কমপ্লেন করে দিত। তারপরে স্পোকেন ইংলিশ ক্লাসেও বেঞ্চের নিচে ঢুকে বসে বসে ইতিহাস পড়তো, অঙ্ক পড়তো, তারপরে কেস খেয়ে যেত টিচারের কাছে। হ্যাঁ, তারপর টিচারের কাছে কেস খেয়ে যেত। টিচার বেরোচ্ছে, ও হঠাৎ করে বেঞ্চের নিচে থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। টিচার বলছে, তুমি কোথায় ছিলে, সারা ক্লাস কোথায় ছিলে? তো এইসব হতো, প্রচুর মজা হতো। অর্চনাদির অঙ্ক ক্লাসে মজা হতো, আমরা কেউ হোমওয়ার্ক করে নিয়ে যেতাম না, তারপর সবার থেকে এই খাতা এই নিয়ে টানাটানি করতাম, এই সমস্ত হতো। মানে বিশাল মজা করেছি আমরা ক্লাস 10 অবধি। তারপরে মানে যেরকম হয় যোগাযোগ কমে যাওয়া অ্যান্ড অল, এরকম। মাঝে 2-3 বার দেখা হয়েছে। তারপর আমরা লকডাউনে সারা লকডাউন শুধু লুডো খেলতাম, শুধু লুডো খেলতাম। তারপরে আবার এই রিসেন্টলি আবার একটু যোগাযোগ বেশি হয়েছে। তারপর একদিন দেখলাম ও স্টেটাস দিয়েছে বিয়ে করছে, তারপর ওকে টেক্সট করলাম যে ভাই বিয়ে করছিস, আলাদাই ব্যাপার। তো তারপরে আবার কথাবার্তা হলো, অফিসে দেখা হলো, এইসবই আর কি। বাট ওটাই মানে ওর সাথে বন্ধুত্বটা লাইক মানে ভীষণ পিওর একটা বন্ধুত্ব। তো মানে ওরকম হিংসা বা কিছু ওই জিনিসটা কখনো ছিল না বন্ধুত্বের মধ্যে। তো এটাই বলবো, ভালো থাকুক, মানে ও ভীষণ ভালো একটা মেয়ে, ভালো থাকুক, এটাই বলার আর কি। থ্যাংক ইউ। 1:30 নাগাদ আমরা আমাদের কথা বলা শেষ করে ফেলি, কিন্তু সমস্যা হয় যে যাদের দিয়ে গায়ে হলুদ হবে, অর্থাৎ কোনো স্ত্রী বাড়িতে ছিলেন না, সবাই একসাথে খেতে চলে গেছিলেন। এখানে আমাদের বেশ অনেকটা দেরি হয়ে যায়। ব্যাস 2টো বেজে যাচ্ছে, 2:30 বেজে যাচ্ছে। আমার তো ভীষণ টেনশন যে কি হবে এরপর, কারণ আমি জানি একটা জায়গায় যদি দেরি হয় তাহলে পর সব দেরি হতে থাকবে। ওর সাজতে দেরি হবে, সাজার সময়ের যে ভিডিও ফটো সেগুলো হবে না, সব কিছু গন্ডগোল হয়ে যাবে। সবাইকে ডেকে এনে কোনো মতে 2:30-এর মধ্যে আমি গায়ে হলুদের রিচুয়ালসগুলো শুরু করে দিই এবং চলতে থাকে গায়ে হলুদ, আমাদের খুনসুটি এবং সব থেকে বিখ্যাত মুহূর্ত ফুলছোড়া।
সব কিছু শেষ করে ও যখন উঠছে 3:30 বেজে গেছে, সময়ের পুরো 12টা বেজে গেছে এবং যার কাছে ও সাজবে তার কাছে আমিও সাজবো। পরিকল্পনা তো ছিল ওকে কিছুটা সাজিয়েই আমাকে সাজানো হবে, কিন্তু ওর এখন এইসব খুলে স্নান করে যেতে সময় লাগবে, তাই আমি ঠিক করলাম যে আমি আগে গিয়ে সাজতে বসে পড়বো। এটা আমার আর ধৈর্য হচ্ছিল না, ওর ভাঙা অবধি আমি অপেক্ষা করি, আমি তাই ভিডিও অফ করে দিয়েছি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বিয়ের রাত্রে কেমন সাজলাম, কি করলাম সেসব পরের ভিডিওতে।